দর্শক এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজির সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, চিকিৎসা বিজ্ঞানের এত উৎকর্ষ সাধনের পরেও ক্যান্সার কিন্তু একটি ভয়াবহ বিভীষিকার নাম। আমরা ক্যান্সার শব্দটি শুনলেই আটকে উঠি। তাই যেহেতু অক্টোবর মাস চলছে এবং অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবেই প্রতিপালিত হয়ে থাকে, তাই আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছে ব্রেস্ট ক্যান্সার ও তার চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাসিরউদ্দিন মাহমুদ, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। যেরকমটা বলছিলাম যে অক্টোবর মাস আসলে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবেই পালিত হয়ে থাকে। এই যে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালিত হচ্ছে, তার পেছনে আসলে মূল লক্ষ্য কি, বা এই মাসে আপনারা রোগীদেরকে কি বার্তা দিতে চান? ধন্যবাদ। অক্টোবর মাসটা আসলে ক্যান্সার সচেতনতা মাস হিসাবে এইটার পালন করা শুরু হয়েছে 1980 সালে। এটা আমেরিকাতে শুরু হয়েছিল। তো এরপরে দেখা যাচ্ছে যে ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটা কোম্পানি, বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা নামে যে পরিচিত, তারা আমেরিকান গভর্নমেন্টের সাথে 1985 সালে একসাথে যোগ হয়ে তারা এই অক্টোবর মাসটাকে বিশ্ব ক্যান্সার সচেতনতা স্তন ক্যান্সার সচেতনতা দিবস মাস হিসাবে পালন করে আসছে। এর কারণটা হচ্ছে এই অক্টোবর মাসটায় দেখা যাচ্ছে যে ওখানে ফল সিজন পড়ে, ফলে অনেক বেশিমান ফান্ড রেজিং শুরু হয় এবং এরপরে আস্তে আস্তে শীত নেমে আসে। ফলে এই টাইমটা ওরা অনেক বেশি ফান্ড রেজ করতে পারে এবং এই টাইমটাকে ওরা কাজে লাগে। কর্মব্যস্ততাটা একটু কম থাকে, সেই সময়টায় তারা কি করে, মানুষকে সচেতন করে যে ব্রেস্ট ক্যান্সার কিভাবে নির্মূল করা যায়, এর ভয়াবহতা কি এবং এটা চিকিৎসা নিলে কত দ্রুত সুস্থ হয়ে যায়, এই সম্পর্কে জানানোটা সহজ হয়ে পড়ে। ফলে ওই তখন থেকেই 1985 সাল থেকে আসলে এটা প্রাতিষ্ঠানিকভাবে অক্টোবর মাসটাকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হচ্ছে। আচ্ছা, আমরা যদি এবার চলে যাই, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। তো সেটির পেছনে আসলে কারণ কি, বা বাংলাদেশের প্রেক্ষাপট কি, সেটি জানতে চাইব প্রথমে। আচ্ছা, বিশ্বব্যাপী আসলে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা বা আমরা যদি বলি ইনসিডেন্স যে বাড়ছে, এটার মূল কারণটা হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে আরবানাইজেশন যে বাড়ছে, মানুষের বেশি বেশি কর্মক্ষমতা বা মহিলাদের অল্প বয়সে বিয়ে না করে বেশি দেরিতে বিয়ে করা, এস্টাবলিশমেন্ট হয়ে বিয়ে করা এবং হচ্ছে বাচ্চা নেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। এর ফলে কিন্তু ধীরে ধীরে আস্তে ব্রেস্ট ক্যান্সারটা বেড়ে যাচ্ছে। কারণ ব্রেস্ট ক্যান্সার যদি আমরা এটিওলজিক্যাল ফ্যাক্টরগুলো বা কী কী কারণে হচ্ছে সেটা যদি আমরা পর্যালোচনা করি বা পরবর্তীতে যদি কথা বলবো তখন দেখা যাবে যে এইটা হচ্ছে তার মূল কারণটা। বাংলাদেশ বা বিশ্বব্যাপী এই ব্রেস্ট ক্যান্সারে দেখা যাচ্ছে, বিশ্বের যে ডাটাগুলো আমাদের আসে, আমরা যেগুলো ফলো করে থাকি, গ্লোবোকেন ডাটা 2022 অনুযায়ী প্রতি বছর প্রায় 23 লক্ষ মা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এর মধ্যে মারা যাচ্ছে প্রায় 6,80,000-এর মতো। বাংলাদেশে এই ধরনের কোনো বাংলাদেশের স্পেসিফিক কোনো ক্যান্সার রেজিস্ট্রি না থাকায় এই ডাটাগুলো খুব বেশি স্বয়ংসম্পূর্ণ নয়। তবে দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় 12,700-র মতো আমাদের ডায়াগনোসিস হচ্ছে, এর মধ্যে প্রায় 6,000 মৃত্যুবরণ করছে। তো আমরা যদি এই কম্পারেটিভ স্টাডিটা দেখি, যেখানে 23 লাখের মধ্যে ওদের মৃত্যুবরণ করছে প্রায় মাত্র 6 লাখ, আমাদের 12,000-এর মধ্যে 6,000 মৃত্যুবরণ করছে। এর কারণটা হচ্ছে রোগীরা অসচেতন, দেরিতে আসে, রোগগুলো অ্যাডভান্স পর্যায়ে আমাদের কাছে আসে, ফলে এই জন্যই ব্রেস্ট ক্যান্সারে এই মৃত্যুবরণটা করছে। আর আমরা যদি এপিডেমিওলজি আরও একটু বলতে যাই যে আমাদের আসলে কেমন দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী মহিলাদের জন্য এটা 1 নম্বর ক্যান্সার। মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে স্তন ক্যান্সার 1 নম্বরে। এটা বিশ্বে যেমন বাংলাদেশেও তেমন। তো বিশ্বে দেখা যাচ্ছে প্রায় 25% মা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশে সেটা প্রায় 18%। যদি আমরা বলি যে 18% এই ডাটা অনুযায়ী ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এটাই এপিডেমিওলজি। আচ্ছা, যে কথাটি বললেন যে বয়সের একটি বিষয় কিন্তু উঠে আসলো আমাদের আলোচনায়, তো বয়স কি আসলে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে কিনা, বা আর কি কি ফ্যাক্টর কাজ করতে পারে এবং কারা ঝুঁকিতে থাকতে পারে? ধন্যবাদ। আসলে
ব্রেস্ট ক্যান্সারের যে ঝুঁকিগুলা যদি আমরা পর্যালোচনা করি, আমরা এই ঝুঁকিগুলোকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলি যে নন মডিফাইবল, মানে আমাদের উপর এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেই ধরনের ফ্যাক্টরগুলো যদি বলি, সেটা হচ্ছে মহিলা হতে হবে, যে 99% মহিলাই কিন্তু এটার জন্য ঝুঁকিতে আছে। এখন প্রশ্ন আসতে পারে পুরুষদের কি হয়? পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, এটা খুব রেয়ার, কিন্তু এটা 1% অবশ্যই পুরুষদের হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে, আপনার বয়স আপনার হাতে নেই, সাধারণত 50 থেকে 70 বছর বয়স পর্যন্ত এই বয়সের ঝুঁকিটা থাকে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য। কারো যদি কোনো পারিবারিক ইতিহাস থাকে, যেমন দেখা যাচ্ছে যার মা, ফুফু, খালা, এই ধরনের কোনো রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে, তার কিন্তু আক্রান্ত সম্ভাবনা থাকে। অনেকে জেনেটিকভাবে মিউটেশন হয়ে যায়, তাদের হতে পারে, যেমন আমরা এগুলা BRCA এবং P53 মিউটেশন হলে তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এগুলো আমাদের কারোই আয়ত্তে নেই। আর কিছু জিনিস যেগুলো আমরা বলছি মডিফাইবল, যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, যার মাধ্যমে আমরা সচেতন হতে পারছি, যাকে নিয়ন্ত্রণ করলে আমরা এই ঝুঁকি থেকে বেঁচে থাকতে পারছি। এর মধ্যে প্রথমত হচ্ছে আপনার ওবেসিটিটাকে নিয়ন্ত্রণ করা। আপনি কায়িক পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে, এবং সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের বেশিরভাগের এখন লাইফস্টাইল হচ্ছে আমরা অলস জীবনযাপন করি, যে কায়িক পরিশ্রম করছি না। মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে দেরিতে বিয়ে করার প্রবণতা, ফলে যত দেরিতে বিয়ে করবে তত তার এই সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এবং বাচ্চা নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যারা 30 বছর বয়সের পরে বাচ্চা নিচ্ছে এবং যারা 30 বছরের আগে নিচ্ছে, এই দুইটা গ্রুপকে যদি আমরা আলাদা করে স্টাডি করে দেখা যাচ্ছে তার কিন্তু ঝুঁকি বেড়ে যাচ্ছে 4 গুণ বেশি। প্রথম বাচ্চা যার 30 বছরের পরে হচ্ছে, তার কিন্তু 4 গুণ বেশি সে ঝুঁকিতে থাকছে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য। এছাড়া আমরা এখন জন্ম নিবন্ধন বিরতিকরণ বিভিন্ন পিল ব্যবহার করছি, এগুলার কারণেও কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা দিনে দিনে বাড়ছে। আর সর্বোপরি ওই যে বললাম যে আরবানাইজেশন, আমরা যত আধুনিক হচ্ছি ততই আমাদের এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ছে, কারণ আমরা কর্মক্ষেত্রে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমরা বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছি না, আর্লি এজে বিয়ে হচ্ছে না, দেরিতে বিয়ে হচ্ছে, এবং বাচ্চা কাচ্চা কম বাচ্চা দেখা যাচ্ছে। এখন ম্যাক্সিমাম ফ্যামিলিতে একজন বাচ্চা হচ্ছে, একজন বাচ্চা নিচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার আসলে জানতে চাইবো যে এই যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, তার আগে নিশ্চয়ই কিছু লক্ষণ বা উপসর্গ দেখাতে, যদিও আমরা দেখে থাকি যে রোগীরা আসলে একবারে শেষ পর্যায়ে বা লাস্ট স্টেজে এসে বা থার্ড স্টেজে এসে আসলে আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন, তারা অবগত থাকেন না প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে। সেই লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তাই লক্ষণগুলো আসলে প্রথমে আমরা এই জন্যই আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। এখানে লক্ষণ বলতে আমরা প্রথমে স্তনের যে টেক্সচার এবং যে স্তনের যে বোটা, তার দিকে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ডিসচার্জ আছে কিনা, স্তনের বোটা অতিরিক্ত বাহিরের দিকে চলে এসেছে কিনা, স্তনের বোটাটা অথবা ভিতরের দিকে ঢুকে গিয়েছে কিনা। এবং যে স্কিনটাকে আমরা বলি যে দেখার, যে আমরা রোগীদের বোঝার সহজার্থে বলি যে আপনার স্কিনটা কি স্মুথ কিনা, যেমন আপেলের যেমন চামড়া তেমন কিনা, তাহলে আপনি ভালো আছেন। যদি আপনার চামড়াটা হয়ে যায় কমলা লেবুর মতো চামড়া, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আক্রান্ত হচ্ছেন। আর স্কিনে যদি আমরা যখন স্ক্রিনিং করতে যাব, যা রোগী যদি নিজে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে বা নিজের স্তন নিজে প্রতি মাসে একবার করে পরীক্ষা করে, যদি কোনো ধরনের অস্বাভাবিক থিকনেস, মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে কোনো জায়গা দিয়ে, মানে চামড়াটা মোটা লাগছে, বা কোনো ধরনের ছোট ছোট চাকা তার দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে তার সমস্যা হচ্ছে। এছাড়া এই রোগটা যেহেতু ছড়িয়ে যায়, প্রথম ছড়িয়ে যাবে তার বগলের নিচে। অনেকে দেখা যাচ্ছে যে বগলের নিচে হঠাৎ করে একটা চাকা চলে আসছে, কিন্তু স্তন তার সম্পূর্ণ স্বাভাবিক, তখনও তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, যে কোনো চাকা থাকা মানেই কি আসলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে কিনা? ব্রেস্টে যে কোনো চাকা থাকলেই সেটি ব্রেস্ট ক্যান্সার হতে পারে কিনা সেটি জানতে চাচ্ছি। যে কোনো ধরনের চাকা থাকলেই ব্রেস্ট ক্যান্সার হবে না, কারণ এমন কিছু আমরা যে বলি যে সকল টিউমারই ক্যান্সার নয়, কিন্তু সকল ক্যান্সারই টিউমার। তো চাকাটা বেসিক্যালি টিউমার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিছু বিনাইন কন্ডিশন থাকে যেগুলো অক্ষতিকর, এগুলা অনেক সময় ইয়াং এজের মেয়েদের হয়ে থাকে। তাদের এটাকে আমরা বলি ফাইব্রোএডিনোমা বলছি বা ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ বলছি। এগুলো আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে এখন হয়তো আলোচনা শুনে অনেকে ভাবছে যখনই আমার চাকা আসলো আমার বুঝি ক্যান্সার হয়ে গেল, ব্যাপারটা তা নয়।
আপনার স্তনে যখনই চাকা আসবে তখনই আপনি নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং দেখা যাচ্ছে ওই যে আমি বললাম বয়স বাড়ার সাথে সাথে যেহেতু এটা ঝুঁকিটা বাড়ছে, ফলে কিন্তু আপনার যে আর্লি এজে এই চাকাগুলো পেলে আপনার ভয় তেমন একটা পাওয়ার না পেয়ে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আশা করছি যে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি আপনার সাথে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার ও তার চিকিৎসা, সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা লক্ষণ উপসর্গগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আপনার একটি আলোচনায় চলে এসেছে যে স্ক্রিনিংকে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন। স্ক্রিনিং এর ইম্পর্টেন্স কি, সেই বিষয়টি সম্পর্কে আসলে এবার জানবো। ধন্যবাদ। আসলে এই অক্টোবর মাস, আমি প্রথম প্রশ্নের শুরুতেই আপনি যখন বলছিলেন যে আসলে এই অক্টোবর মাসটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য একেবারে বেছে নিয়েছি, যেটা অনেক আগে থেকে চালু হয়ে আসছে 1985 সাল থেকে। স্ক্রিনিংয়ের মাধ্যমেই আপনি রোগটাকে একদম প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারবেন। ফলে আমরা ব্রেস্ট ক্যান্সার যে ভয়াবহতা বা ব্রেস্ট ক্যান্সার যেভাবে আগাচ্ছে, আমি বলেছি যে বাংলাদেশে প্রায় 18% মায়ের যে ক্যান্সার হচ্ছে তা কিন্তু ব্রেস্ট ক্যান্সার। ফলে আর্লি স্টেজে যদি আমরা ধরতে পারি রোগটা, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে। তাই এই ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা সাধারণত শুরু করতে থাকি যে 40 বছর বয়সের পর থেকে। 40 বছর থেকে আমরা সাধারণত আমেরিকান ক্যান্সার সোসাইটির যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং যে গাইডলাইন আছে সেটা ফলো করে থাকি। 40 বছরের পর থেকে আপনি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং শুরু করবেন। এটা কিভাবে শুরু হয়, আমরা আবার এখানে 2 ক্যাটাগরিকে ভাগ করছি। যে এভারেজ রিস্ক, যাদের আমরা সাধারণ জনগণ যারা বা সাধারণ যাদের কোনো পারিবারিক ইতিহাস নেই, তাদেরকে আমরা বলছি এভারেজ রিস্কের মা। তো তাদের ক্ষেত্রে আমরা 40 বছর বয়স থেকেই স্ক্রিনটা শুরু করব। 40 থেকে 44 বছর পর্যন্ত এটা অপশনাল, যে আপনি ম্যামোগ্রাম করতেও পারেন, নাও করতে পারেন, বাট আপনাকে এনকারেজ করা হবে যে আপনি করুন। বাট 45 বছর বয়স থেকে আপনাকে প্রতি বছর একবার করে ম্যামোগ্রাম করবেন। ম্যামোগ্রাম হচ্ছে ব্রেস্টের একটা এক্সরে, তার মাধ্যমে আমরা সহজেই রোগটাকে শনাক্ত করতে পারি। 55 বছর পর্যন্ত আপনি এটা চালিয়ে যায়। এরপর যার 55 বছর হয়ে গেল, 55 বছর হওয়ার পরে প্রতি 2 বছর পর পর উনি আবার ব্রেস্ট ক্যান্সার এই ম্যামোগ্রামটা করবে। এরপরে আমরা সাধারণত গড় আয়ু যদি ধরে থাকি আমাদের 70 বছর বা 75 বছর, সেক্ষেত্রে 65 বছর পর্যন্ত উনি স্ক্রিনিংটার আওতায় থাকলেই আমরা মনে করি যে তার জন্য যথার্থ হবে বা যথেষ্ট। এছাড়া কিছু রোগীকে আমরা বলছি যে, যাদেরকে বলছি যে হাই রিস্ক বা যারা অ্যাভারেজ নয়, হাই রিস্ক কারা, যাদের পারিবারিক ইতিহাস আছে, তার মা, ফুফু, খালা, বা যাদের আমরা জানি আগে থেকে তার ওই যে জিনগত মিউটেশনগুলো হয়ে গিয়েছে, তাদেরকে কিন্তু আমরা আর্লি স্টেজে স্ক্রিনিং করে থাকি। সেই ক্ষেত্রে আমরা 30 বছর বয়সটাকে বেছে নিই সাধারণত। 30 বছর বয়স থেকে সেক্ষেত্রে ম্যামোগ্রামের পাশাপাশি ব্রেস্টের এমআরআই নামক পরীক্ষা একটা আছে, এমআরআই পরীক্ষাটা করতে হবে। এর মাধ্যমে তাদের প্রতি বছর তাদেরকে ব্রেস্ট স্ক্রিনিং অ্যান্ড ম্যামোগ্রাম অ্যান্ড এমআরআই এই পরীক্ষাটা করার মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে আর্লি ডিটেকশন করতে পারবো। আচ্ছা, যেই পদ্ধতিগুলোর কথা বলেছেন, যেই ডায়াগনোসিস প্রক্রিয়াগুলোর কথা বলেছেন, সেই ডায়াগনোসিসগুলো ছাড়া আর কি কোনো ডায়াগনোসিস দিয়ে থাকেন কিনা আপনারা? এগুলো তো আমরা ডায়াগনস্টিক টুলের কথা বলছি, কিন্তু একজন মা যিনি গ্রামে বসে আছেন, ওনার কাছে তো ম্যামোগ্রাম নেই, তাহলে উনি কিভাবে এটা অ্যাক্সেস করবেন? সেই ক্ষেত্রে আমরা বলছি যে এটা দুটো ভাগে ভাগ করছি। ব্রেস্ট এক্সামিনেশন, এটা সেলফ অ্যান্ড ক্লিনিক্যাল। সেলফ বলতে রোগী নিজে, বা রোগী না, যিনি যে কোনো বয়সের মা, তিনি নিজের ব্রেস্ট এক্সামিনেশন করবেন। আর ক্লিনিক্যাল মানে হচ্ছে উনি চিকিৎসকের কাছে যাবেন যখন উনি সমস্যাগুলো দেখতে পাবেন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা আমরা বলে থাকি যে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে করবেন। যাদের যেসব মায়েদের মাসিক চলছে, তারা 40 বছর থেকে যারা শুরু করবেন, তারা সাধারণত যখন তার মাসিক শেষ হয়, মাসিক শেষ হওয়ার 1 বা 2 দিন পরে যখন ব্রেস্টের ইনফ্ল্যামেশনগুলো কমে যায়, সেই সময় উনি নিজের স্তন নিজে পরীক্ষা করবেন। তো আমরা বলে থাকি যে আপনি একটা আয়নার সামনে দাঁড়াবেন। গোসলের সময় এটা আপনার প্রেফারেবল টাইম। আয়নার সামনে দাঁড়িয়ে তখন আপনি নিজের স্তন হাতের এই 3 আঙ্গুল, মধ্য 3 আঙ্গুলের এই পাল্পটাকে দিয়ে
সাধারণত একটু সাবান লাগাতে বলি, সাবান লাগিয়ে উনি এটা দিয়ে সার্কুলার মুভমেন্ট করবে, মুভমেন্ট করে উপর থেকে নিচে এবং পাশ থেকে সাইডে এভাবে করে 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 উনি দেখবে। ওনার কাছে যদি কোনো অস্বাভাবিক কিছু লাগে, যেমন চামড়াটা মোটা হয়ে গেছে বা ওই যে চাকা হয়, আর অবশ্যই তো উনি যখন আয়নার সামনে দাঁড়াবে উনি স্কিনের চেঞ্জগুলো দেখবে। আমি যেটা আগে বলেছিলাম যে স্কিনের যে পরিবর্তন, চামড়ার রঙের পরিবর্তন অথবা কোনো স্তনের বোটার কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা বোটা দিয়ে কিছু যাচ্ছে কিনা, ওগুলো তো আগে দেখে নেবে। এরপর কোনো চাকা পেলে উনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবে, যিনি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা ওনার করবেন। আচ্ছা, এরপরে আমরা ডায়াগনস্টিক টুলগুলো ব্যবহার করে একেবারে নিশ্চিত হতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা এবার যদি চিকিৎসা পদ্ধতিতে চলে যাই, যে আসলে অনেক উন্নত চিকিৎসা উদ্ভাবিত হয়েছে, আপনারা আসলে কি কি চিকিৎসা দিয়ে থাকেন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারে আসলে ব্রেস্ট ক্যান্সার নয়, আসলে সকল ক্যান্সারের চিকিৎসাই এখন বাংলাদেশে একেবারে ফুল প্লেজ, এখন সব কিছুই বিদ্যমান, সব কিছুই আছে। এবং ব্রেস্ট ক্যান্সারটা যেহেতু আমরা বলছি যে এটা অনেক বেশি পরিমাণে হচ্ছে এবং আমাদের প্র্যাকটিসে আমরা প্রচুর পরিমাণে ব্রেস্ট ক্যান্সার রোগী পাচ্ছি, এবং এর মধ্যে কিন্তু যারা আর্লি স্টেজে আসছে তার কিন্তু বেশিরভাগ, আমরা যদি বলি প্রায় 80 to 90% রোগী সম্পূর্ণরূপে সুস্থ জীবনযাপন করছেন। তো চিকিৎসা পদ্ধতি সব কিছুই বিদ্যমান। এটার যদি আমরা চিকিৎসা পদ্ধতিকে ভাগ করি, এটার দুটো পার্ট, একটা হচ্ছে সার্জিক্যাল পার্ট, একটা হচ্ছে আপনার মেডিকেল পার্ট। সার্জিক্যাল পার্টটা সাধারণত সার্জনরা করে থাকেন। আমাদের দেশে এখন বিশ্বমানের সার্জনরা আছেন, তারা প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সব কিছুই খুব চমৎকারভাবে করছেন। এবং মেডিকেল পার্টটা যদি আমরা বলি, এখন চিকিৎসায় আমাদের টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এই তিনটা মেইন, এবং সাথে রেডিওথেরাপি, এই সবগুলো জিনিসে কিন্তু বাংলাদেশে এবং সব বেশিরভাগ বড় বড় শহরগুলোতে এগুলো বিদ্যমান এবং রোগীরা সম্পূর্ণরূপে চিকিৎসাটা নিতে পারছে। এই ইমিউনোথেরাপি যেগুলো আমরা একটা সময় শুনেছি যে বাংলাদেশে নেই, এগুলো কিন্তু এখন পুরোপুরি বাংলাদেশে বিদ্যমান। আমরা এর মাধ্যমে রোগীর চিকিৎসা করতে পারছি। এছাড়া মলিকুলার প্রোফাইলিংয়ের মাধ্যমে আমরা রোগের প্রিসিশন মেডিসিন দিতে পারছি। যেই রোগ যে মানে যদি অনেক 3-4 জন মা ক্যান্সারে আক্রান্ত হয়, ব্রেস্ট ক্যান্সারে, তাদের কিন্তু একই রকম হবে না, তার মলিকুলার প্রোফাইলিং ভিন্ন হয়, তার জন্য চিকিৎসাটা ভিন্ন। সেই প্রোফাইলিংগুলো আমরা এখন করতে পারছি এবং তার চিকিৎসাগুলা, তার যে ওষুধ প্রয়োজন সবই কিন্তু এখন আমরা বাংলাদেশে বিদ্যমান, ফলে আমরা খুব সহজেই তাদেরকে চিকিৎসা করতে পারছি এবং নিরাময় করতে পারছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান আলোচনার জন্য। আসলে আপনার বক্তব্যের মাধ্যমে এটাই ক্লিয়ার হলো যে আসলে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার এবং তার চিকিৎসা কী কী হতে পারে এবং সেই চিকিৎসাগুলো যে বাংলাদেশেও বিদ্যমান আছে সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন নিউজের সাথেই থাকুন।